নমস্কার, চলে এলাম আনস্ক্রিপ্টেড উইথ সুশোভনের আরেকটা এপিসোড নিয়ে। আজকে ওয়ান্ডারফুল একজন গেস্ট আছেন আমার সাথে, ডক্টর প্রীতম কুন্ডু, ল্যাপ্রোস্কোপিক সার্জন, নাইটিঙ্গেল হসপিটাল, কলকাতা। তো আজকে ওনাকে পেয়ে আমার ভীষণই ভালো লাগছে আমার এই এপিসোডটায়। তো ফার্স্ট অফ অল ওয়ার্ম ওয়েলকাম এই আমার এপিসোডটায় আজকে। প্রথমে এটা জানতে চাইবো আপনার কাছে যে এই যে আপনি যে প্রফেশনটায় আছেন, ওয়ান অফ দ্য আমার বেস্ট প্রফেশন, যেটা সবাই ছোটবেলা থেকে অপ্ট করতে চায়, এক নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের প্রত্যেকের জন্যই ডক্টর ইজ লাইক গড। মানে আমরা যখনও যাও হয় আমরা ডক্টরের কাছেই অলওয়েজ যাই। তো এই প্রফেশনটায় আসার ঠিক এক্স্যাক্টলি কখন ডিসাইড করলেন যে এই প্রফেশনটা আপনি অপ্ট করবেন? প্রথমত এটা নো ডাউট একটা নোবেল প্রফেশন, নো ডাউট। এবং এই প্রফেশনটাতে আমাদেরকে হয়তো মানুষ অনেক ক্ষেত্রে গড হিসাবে বা গডের সাথে তুলনা করে ফেলেন, তবে ওটা ঠিক নয়। আমরা কেউ গড নই। তবে হ্যাঁ, মানে চেষ্টাটুকু অবশ্যই আমরা করি। যখন কোনো মানুষের কোনো অসুস্থতা বা কোনো প্রাণের মানে সংশয় ঘটে, তখন আমরা চেষ্টা করতে পারি যেটা আমাদের শেখানো হয় আমরা সেটাকে করি। এবার কেন এসেছি এইটা আমাকে অত বেশি চিন্তা করতে হয়নি, কারণ আমি আমার ফ্যামিলিতে থার্ড জেনারেশন। আচ্ছা। আমার গ্র্যান্ডফাদার যিনি ছিলেন উনিও ডাক্তার ছিলেন, এবং তার পরবর্তীতে আমার বাবাও ডাক্তার, উনিও রেডিওলজিস্ট। আচ্ছা। নর্থ বেঙ্গলে নিজের সেট আপে উনি সিন্স 19 না, উনি রেডিওলজিস্ট, মানে আচ্ছা রেডিওলজিস্ট। তো ডায়াগনস্টিক সেন্টারটা উনি 1988 এ এস্টাবলিশ করেছিলেন। তো এখনো ওটা রানিং ইনস্টিটিউট, এবং বহু মানুষকে ছোটবেলা থেকেই দেখেছি বাবাকে সার্ভ করতে, এবং অনেক ক্ষেত্রেই বাবার যে সুনামটা বাবা অর্জন করেছে, এবং মানুষ যেভাবে বাবাকে ভালোবাসে এবং যেভাবে বাবাকে স্নেহ করে, আপদে বিপদে বাবার পাশে থাকে। প্লাস এই যে প্রফেশনটার যে এই যে ভ্যালুটা, ওটা এত ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি যে মানে ডাক্তার হবো এটা খুব বেশি আমাকে চিন্তা করতে ওটা আমাকে হতেই হবে, এটা একটা ছিল। যদিও আমি খুব পলি অ্যাম্বিশাস ছিলাম, যে আমি একদম ছোটবেলার কাহিনীতে বলতে গেলে আমার মা আমাকে বলে, তাই না, যে আমি এরকম ভাবে ভাবতাম যে আমি সকালে উঠবো, সকালে উঠে একটুখানি প্লেনটা চালিয়ে আসবো, তারপরে দুপুরটা চালিয়ে এসে তারপরে একটুখানি টিচিং করে নেবো, টিচিং করে নিয়ে তারপরে এই দুপুর নাগাদটা একটুখানি অপারেট করে সন্ধ্যাটাতে আবার একটুখানি ওই পেশেন্ট দেখে রাত্রিটাতে একটু মিউজিক করবো, করে শুয়ে যাবো। তো যাই হোক, এটা তো আবার ছিল একটা। তবে হ্যাঁ, তারপরে আমি ক্লাস 12 পাস করলাম 2009 সালে। তারপরে অফকোর্স সেই সময় আমাদের পরীক্ষাগুলো দিতে হলো, কম্পিটিটিভ এক্সামগুলো দিলাম। তো দিয়ে আমি ফাইনালি খুব ভালো র্যাঙ্ক করতে পারিনি, তবে যে র্যাঙ্কে করলাম, হ্যাঁ আমি প্রাইভেট কলেজেই পেলাম, কেপিসিতে পেলাম। আচ্ছা। তো তারপরে সেটা অফ করলাম, তো কেপিসি আমি সেকেন্ড ব্যাচ। তো তারপরে ফরচুনেটলি আমরা কেপিসিতে আমাদের ব্যাচের সময় আমরা খুব ভালো ভালো প্রফেসরদেরকে পেয়েছিলাম। আচ্ছা। তো তাদের এত সুন্দর টিচিং ছিল এবং তারা এত ধরে ধরে আমাদের শিখাতেন, যেহেতু সেকেন্ড ব্যাচ ছিলাম। তো ইনস্টিটিউটের একটা ছিল যে ভালোভাবে তৈরি করতে হবে, আমাদের মধ্যেও একটা, আমাদের ব্যাচটার মধ্যেও একটা বেশ আগ্রহ ছিল শেখার, জানার। এবং যেহেতু আমরা জানতাম যে আমরা একটা সেকেন্ড ব্যাচ, আমরা হয়তো কিছু ক্ষেত্রে পেশেন্ট লোড কম পাবো, তো আমরা যে কটা পেশেন্ট পেতাম, যাদের পেতাম, আমরা এটাই মনে করে চলতাম যে ইচ এন্ড এভরি পেশেন্ট ইজ অলসো আ টিচার। বুঝতে পেরেছি, মানে কিছু না কিছু একটা লার্নিং একজন ডাক্তারের লাইফে সমস্ত পেশেন্টকে পেশেন্ট হিসাবে ট্রিট করাটা, মানে জান লাইফে when you are a learner, আমাদের প্রফেসররা তাই বলতেন, when you are a learner you must treat your patients as your teacher. Correct. কারণ প্রত্যেকটা কেস আলাদা, প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখা আছেই আছে। That's wonderful actually. তো আমাকে বলুন, লাইক ফর এক্সাম্পল, আপনি তো ঠিক আছে, আমি বুঝলাম একটা ফ্যামিলি আছে যেখান থেকে ওই হিসাবে ইটস নট দ্যাট টাফ যে এই প্রফেশনটা আসতে হবে। বাট যদি আপনি ডক্টর না হতেন, লাইক ফর এক্সাম্পল
এনিথিং অ্যাবাউট ইউর প্যাশন, যেটা ডক্টর হয়ে যাওয়ার পর হয়তো সেই জায়গাটা অতটা পারসিউ করা যাচ্ছে না বিকজ অফ টাইম? বিকজ আমি জানি ডক্টর অ্যান্ড পুলিশ এই দুটো প্রফেশন আমার মনে হয় প্রচন্ড টাইম, মানে অন্যদের জন্য ইউ নিড টু গিভ টাইম, নিজের জন্য দেওয়ার টাইমটা খুব কম থাকে। সো এনিথিং দ্যাট ইউ লাইক দ্য মোস্ট, যদি ডক্টর না হতেন তাহলে কি হতেন? অফকোর্স মিউজিশিয়ান। ওকে ওকে আমার জীবনে ভেঞ্জেলিস আর ইয়ার রহমানের একটা খুব বড় ভূমিকা আছে। ওকে ছোটবেলা থেকে অনেক রকম মিউজিক শুনে বড় হয়েছে। আমার মামাও মামা আইআইটি ইঞ্জিনিয়ার, অনেক বড় পোস্টে ছিলেন। তার সাথে আইআইটি থেকে উনি মিউজিকে খুব, আমার গ্র্যান্ড মাদার যিনি উনিও রেডিও গভর্নমেন্ট ছিলেন। ওকে তো মিউজিক নিয়ে আমার পরিবারে একটা চর্চা আছে, আমাদের বাড়ির গ্রিলেও তার পুরা। বাহ তো মিউজিকটা ছোটবেলা থেকে বেশ চর্চা করেছি। আমার মা খুব এনকারেজ করতো, বাবাও প্রচন্ড এনকারেজ করতো। তো আমি শুরু করেছিলাম তবলা দিয়ে। আচ্ছা তারপরে তো আমার মা আমাকে একটা ছোট্ট কিবোর্ড কিনে দিয়েছিল। তো কিবোর্ড মানে ব্যান্ড পার্টির যে বাজায় না এক হাতে, তো ওটা হঠাৎ করে এক জন্মদিনে মা আমাকে কিনে দিয়েছিল। তো আমি ওটা নিয়ে খুব খুশি এবং প্রত্যেকদিন ফ্রি টাইমে মানে কি পড়াশোনার পর, স্কুলের হোমওয়ার্ক করার পর ওটা নিয়ে বসে যেতাম আর ওটা নিয়ে আমি বাজাতাম, এক একটা নিজেই সমস্ত সুরগুলোকে বাজাতাম। তো সেটা দেখে আমার মা বাবা সবাই মিলে একটুখানি ভেবেছিল যে এই সেন্সটা যখন আছে তাহলে এটা একটুখানি বিল্ড আপ করা যায়। তো তখন ওখানে একজন যিনি ওখানে লোকাল যিনি শিখাতেন কিবোর্ড, বকুল, আমি মামা বলি বকুল মামা, তো তাকে ডাকা হয়। তো উনি এসে তখন সাজেস্ট করে যে একটা বড় একটা কিবোর্ড কেনা হোক এবং সেখানে শেখানো হোক। তো তারপরে একটা ইয়ামাহা পিএসআর কেনা হলো, খুব পাপি একটা ইনস্ট্রুমেন্ট। তো সেটা দিয়ে আমার প্রথম ওই কিবোর্ড নিয়ে জার্নি শুরু হলো। তখন আমি ক্লাস 1। আচ্ছা কেজি প্রেপ তো আমি কেজি না প্রেপ তো আমি তবলা দিয়ে শিখলাম। তবলা দিয়ে আমি মাস্টারকে বলেছিলাম আমি বাজাতে পারবো না, আমার হাতে লাগে। তারপরে কিবোর্ড নিয়ে শুরু হলো। তো সেই শুরু বাজাতে বাজাতে তারপরে স্কুলের মধ্যে বেশ একটু নাম করে ফেলেছিলাম। আর তারপরে ওখানে রেডিও সেন্টারে বাজালাম। আচ্ছা তারপরে স্কুলের সংটাকে আমি কম্পোজ করে দিলাম। বাহ তো এইভাবে শুরু হলো। তারপরে তো বড় ওয়ার্ক স্টেশন কিনলাম, নিজের ইন্টারেস্ট অফকোর্স গ্রো করে গেল, যে দেখলাম যে হ্যাঁ পারছি, করছি। তারপর বন্ধু বান্ধবরা লিরিক্স দিত, আমি সুর দিতাম। তো করতে করতে তারপরে ওয়ার্ক স্টেশন কিনলাম আমার। তারপরে কলকাতায় আসলাম। কলকাতায় এসে বহু ফেস্ট অ্যাটেন্ড করতাম এখানে। কলেজ ফেস্ট হলো মোটামুটি ওই 11-12 আমি প্রায় 11টা ফেস্ট অ্যাটেন্ড করেছি, তার মধ্যে আমরা 9টাই জিতে এসেছিলাম। বাহ তো তারপরে আরেকটু আগ্রহ নিয়ে একদিন মায়ের মানে হেল্পে তো বিক্রম ঘোষ স্যারের সাথে দেখা করতে গেলাম। বাহ তো বিক্রম ঘোষ স্যারকে আমি শোনালাম, তো স্যার খুব ভালো বললেন। তারপরে যে প্রোগ্রামার ছিলেন না স্যার, তার সাথে দেখা করে স্যার আমাকে বললেন যে এই আমি তোমাকে আমার প্রোগ্রামের সাথে আলাপ করে দিলাম, এবার এইখান থেকে তোমার দায়িত্ব, তুমি কিভাবে কি করবে, তার সাথে কিভাবে রিলেশন বানাবে, কি করবে। তো আমি তার সাথে খুব ভালো রিলেশন বানালাম, কিভাবে প্রোগ্রামিং করতে হয় সেটা শিখলাম। তারপরে প্রোগ্রামিং এ গেলাম, প্রোগ্রামিং করলাম। কিন্তু তোমার ডাক্তারি পড়ার সময়টা, হ্যাঁ এটাই একটা খুব ডিফিকাল্ট সময়, যার জন্য আমি প্রফেশনালি খুব একটা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি, কারণ দুটোই প্যারালালি চলছিল। আমি 2009 সালে এমবিবিএস ও ঢুকে গেলাম, আবার সেই সময় আমার মিউজিকটা নিয়েও করছি। আমি চেষ্টা করেছিলাম এদিক ওদিক অনেক প্রোডাকশন হাউসে, ব্লুজে বা অনেক জায়গাতেই দিয়েছিলাম, সিলেকশনও হয়ে গেছিল, বাট দেন কিছু কিছু ক্ষেত্রে ওটা সামহাউ ম্যানেজ করা যায়। দুটো না হয় না, ডিফিকাল্ট, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট না থাকলে হয়তো ওটা হয় না। কারণ আমি তো দেখলাম আমার পার্সোনাল লাইফে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকলেও বিং এ ডক্টর, ডাক্তারি প্রফেশনটা এমনই যে আপনাকে ফুল টাইম মিউজিক করতে অ্যালাউই করবে না। আর ওই সময় একটা প্রফেশনও না, ওই সময় একটা মানে আমরা লার্নার ছিলাম তখন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আর আমাদের সময় যথেষ্টই কঠিন ছিল। আমাদের যে প্রফেসররা ছিলেন, বললাম না তারা খুব ভালো ছিলেন, কিন্তু তারা ততটাই কঠিন এবং কড়া ছিলেন। মানে আমরা পারলে পরেই কামাই করা বা পারলেই পরীক্ষা স্কিপ করে দেওয়া, ওই জিনিসগুলো। আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাই, লাইক ফর এক্সাম্পল আপনি তো অনেক রকম পেশেন্ট দেখেন, রাইট? তো মোস্টলি সার্জিক্যাল ডেফিনেটলি। তো
এমন কিছু একটা এক্সপিরিয়েন্স বা এমন কিছু একটা কেস যেটা আপনার মনে হয় যে একটু ডিফারেন্ট, আর মানে ওটা একটু শেয়ার করা যেতে পারে মানে সবার সাথে, যেটা আপনার মনে হয়েছে যে বাকি সমস্ত কেসগুলোর থেকে একটু আলাদা? এইভাবে বলা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের সার্জিক্যাল লাইনে যদি মাইনিউটলি দেখা যায় তাহলে সমস্ত কেসই একে অপরের থেকে আলাদা, Okay. এবং সব কটাই কিন্তু সেই সামান্য একটি অ্যাপেন্ডিক্স থেকে শুরু করে একদম থাইরয়েড বা হুইচএভার ইজ আই থিঙ্ক মোর বিগার সার্জারি, Right. সব কিছুই কিন্তু ইকুয়াল আলাদা ইম্পর্টেন্স আলাদা। দিয়েই আমাদের মানে ছুরি চালাতে হয়। বুঝতে পেরেছি। এবার আমি আমার পেশেন্টদেরকে অনেক ক্ষেত্রেই বলে থাকি, অনেক পেশেন্ট আছে না অ্যাজিটেটেড হয়ে থাকে, আমার আগে করে দিন আপনি, তো সেই ক্ষেত্রে আমি অনেক সময় আমার পেশেন্টদেরকে বলে থাকি যে আমি কিন্তু চাকুটা চালাবো মানুষের উপর, কোনো পশুর উপর তো চালাবো না। Right. যদি পশুর উপর চালাতে হয় তাও ভেবে চালাতে হয়, সেই। কিন্তু যেহেতু আমি মানুষের উপর চাকুটা চালাবো তো আমাকে কিন্তু সেই ফ্রিডমটা আমাকে দিতেই হবে। আমি যেভাবে কমফোর্টেবল ফিল করবো, আমি ফার্স্ট আমি যদি সেফ মনে করি যে হ্যাঁ আমি তোমার উপর চাকু চালিয়ে তোমাকে আমি সুস্থ করে আবার ফিরিয়ে আনতে পারবো, তবেই কিন্তু আমি যাব। Right. আমি সেটা চাকু চালাতে 5 দিনের মধ্যে চালাবো নাকি এক্ষুনি চালাবো নাকি 3 মাস পর চালাবো, সেই পেশেন্সটা কিন্তু রাখতে হবে। রাখতে হবে। এটা অফকোর্স একজন পেশেন্ট আর সার্জনের মাঝখানে এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট কেস অনেক ইম্পর্টেন্ট কেসই আমরা ফেস করে থাকি, দেখে এসেছি, আমাদের সিনিয়রদেরকে করতে দেখে এসেছি, আমরাও এখন করছি। রিসেন্ট যেরকম আমি বলবো একটি পেশেন্ট আমার, ও মুর্শিদাবাদেরই পেশেন্ট, আচ্ছা। হ্যাঁ পেশেন্টের নামটা আমি ডিসক্লোজ করছি না, না, but, দরকার নেই। হ্যাঁ। খুব ইয়াং মেয়ে, এখনো মানে ম্যারিড, ইয়াং কিন্তু এখনো বাচ্চা হয়নি। তো ওর ইউটেরাসে একটু প্রবলেম ছিল, তাই না? তো এন্ডোমেট্রিওসিস আমরা বলি, ইউটেরাস ওভারি ওই পেলভিক অর্গান থেকে নিয়ে। তো বহুদিন ধরে ভুগতে ভুগতে ওর আলটিমেটলি আমার কাছে যখন প্রেজেন্ট করেছিল তখন ও পুরো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে, মানে ওর পায়খানা পাস হচ্ছে না, খেতে পারছে না, বমি হচ্ছে, জ্বর আসছে, একদম খারাপ অবস্থা ছিল। তো আমরা তো সঙ্গে সঙ্গে তো ভর্তি করলাম, যা যা রিসাসিটেশন প্রসিডিওর করার করলাম, করে সোনোগ্রাফি করা হলো আর্জেন্টলি, এমআরআই করা হলো, তাতেও একটা প্রপার ডায়াগনোসিস আসা যাচ্ছিল না যে এক্স্যাক্টলি হয়েছে এটা কি। অনেক সময় হয় অনেক হায়ার ইনভেস্টিগেশনসও বলে দিতে পারে না যে কি হয়েছে, কি হয়েছে। কি করবো। সো সার্জনদের অলওয়েজ খুলে দেখে, দ্যাট ইজ দ্য বেস্ট ডায়াগনোসিস, ওপেন অ্যান্ড সি। তো তখন একটা পয়েন্টে গিয়ে মাল্টিডিসিপ্লিনারি, গাইনিরও একজন ম্যাডাম আছেন, ওনার সাথেও কনসাল্ট করা হলো, রেডিওলজিস্টের সাথে কনসাল্ট করলাম, আমি নিলাম। তো অনেক ক্ষেত্রেই ভাবা হচ্ছে, প্লাস উনি অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় ঘুরে রিফিউজড হয়ে এসছেন, তো তারপরে ওই ক্রিটিক্যাল কেস অনেক সময় অনেকে নিতে চায় না। তো আমরা তখন অ্যাপ্রোচ করার আগে অনেক মাল্টিডিসিপ্লিনারি থিঙ্কিং দিয়ে তারপরে ভাবলাম যে না, খুলতেই হবে, খুলেই দেখা যাক, যা হবে দেখা যাবে। সো আই ওপেন, তাই না? তো যখন ওপেন করলাম তখন আই ফাউন্ডেড মানে একদম পেলভিসটা পুরো প্লাস্টার হয়ে গেছিল, মানে একটা অর্গান আরেকটা থেকে কোনোভাবে আর ডিফারেন্স করা যাচ্ছে না, সব চিপকে গেছে। তো তার জন্য কি হয়ে গেছে, মানে যে ইন্টেস্টিনটা আছে ঘুরে গিয়ে মাল্টিপল পকেটস অফ পাস বানিয়ে দিয়েছে, আর এমন ভাবে টার্ন হয়ে গেছে যে আর ঠিক হচ্ছে না, খাওয়ার পাস খাওয়ারটা পাস অবস্ট্রাক্টেড প্রেসিডেন্ট। ঠিক আছে, তো এবার ইমিডিয়েট ওইখানটাতে আমাকে তখন পুরো ড্রেন আউট করে তোকে ইমিডিয়েটলি তখন একটা বাইপাস করে দিতে হলো, মানে আমরা পেটের বাইরে ইন্টেস্টিনের একটা পোর্শনকে বের করে নিয়ে চলে আসছি, যাতে কিনা ওই জায়গাটাতে আমরা যাই করি, whether we operate it out or we keep it for conservative management, যেটাই করি, খাবারটা যাতে কিছুটা পোর্শন হজম হয়ে একটা বাইপাস হয়ে যায়। তো আমি সেটা করে দিলাম, আর এই পোর্শনটাকে যতটা মানে যেটা এফেক্টেড পোর্শন সেই পোর্শনটাকে আমি রিসেক্ট আউট করে দিলাম, অ্যান্ড দেন আই ক্লোজড। তো তারপরে ওকে ক্লোজারের পরও বেশ ক্রিটিক্যাল ছিল, ওকে প্রায় আমাকে 2 দিন আইসিইউতে রাখতে হয়েছিল আর 7 থেকে 8 দিন ওয়ার্ডে রাখতে হয়েছিল। তারপরে ওকে আমি বেশ ভালো করি বাড়ি পাঠাই। তারপরে 4 মাস পর আমার কাছে আসে, তারপরে যেটা আমরা বের করে দিয়েছিলাম সেটাকে আবার ঢুকিয়ে দিলাম, জোড়া করে ঢুকিয়ে দিলাম। তো নাও শি ইজ ভেরি মানে ফাইন অ্যান্ড ভেরি গুড, এখন খুব ভালো হচ্ছে, এসেছিল
দেখা করতে। তো দেখে ভালো লাগছিল ওটা, যে হ্যাঁ ওর একটা ক্রিটিক্যাল ফেজ থেকে ওকে বের করা গিয়েছে। এখন হলো এই এন্ডোমেট্রিওসিসের জন্য ম্যাডামের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে। আচ্ছা, তো এরকম দ্যাটস রিয়েলি গুড। অনেক সময় হয়, ইভেন গাইনিতে অনেক সময় অনেকে করতে গিয়ে অনেক সময় কিছু কিছু ক্রিটিক্যাল কেস ফেস করে, তখন আমাদের যেতে হয়, অ্যাপ্রোচ করতে হয়। তো যেহেতু রিলেটেড থাকে অনেক সময় হয় কি অনেক রকম কেসেস থাকে। গুড। লাস্ট একটা জিনিস যেটা আমি জানতে চাইবো কি কোনো হেলথ টিপস মানে টু দ্য অডিয়েন্স, টু মানে যারাও অন্য আরো পেশেন্টস তো বলবো না, মানে যারা দেখছে বা যারা যাদের জন্য জিনিসটা বেনিফিশিয়াল হতে পারে, যে কিছু হেলথ টিপস যে এই হেলথ টিপসটা ফলো করা উচিত টু বি টু স্টে হেলদি মেবি। কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। আচ্ছা, রিসেন্টলি যেহেতু একিউআই নিয়ে আমাদের খুব চর্চা চলছে দিল্লি কলকাতা, তো যারা ওয়ার্কআউট করেন এবং ফিজিক্যাল হেলথ নিয়ে খুব সচেতন বা ওয়ার্কআউট নিয়ে, এই মুহূর্তে এইটুকুই বলবো যে যখন একিউআই হাই থাকে তখন খুব স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটিস না করাই ভালো। এটার সায়েন্টিফিক ব্যাখ্যাই যে যত বেশি আমরা স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি করব তত বেশি আমাদের রেসপিরেটরি রেটটা বাড়ে। যত রেসপিরেটরি রেট বাড়বে তত আমাদের পলিউটেন্ট আমরা ইনহেল করি। যত বেশি পলিউটেন্ট ইনহেল করবো তো আমাদের এয়ারওয়ে তত বেশি ইরিটেশন হয় এবং ইনফ্লামেশন হয়, অ্যালভিলে ওগুলোতে জমে, তো তত বেশি আমাদের ডিজিজের দিকে যাওয়ার চান্সেস থাকে। মানে ওয়ার্কআউটকে করতে মানা করছি না, বাট এই মুহূর্তে স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি একটু কম করা বেটার। N95 মাস্ক ইউজ করা অফকোর্স অ্যাডভাইসেবল। আর এটা রিসেন্ট ইয়ে নিয়ে আরেকটা আমি খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাজ এ সার্জন যেটা আমি বহু ক্ষেত্রে ফেস করে থাকি, সেটা না বললেই নয়। বহু ডিজিজ আছে যেটা কিন্তু আর্লি স্টেজে যদি আমরা তাকে ধরি, তাকে ডায়াগনোজ করতে পারি, সেটা কিন্তু অ্যাবসলিউটলি কিওরেবল। তার মধ্যে একটা যেরকম অফকোর্স ব্রেস্ট ক্যান্সার, তাই না? দ্য আর্লিয়েস্ট উই ডায়াগনোজ, তাই না, ইজ অ্যাবসলিউটলি কিওরেবল। কিন্তু বহু ক্ষেত্রে আমরা এনকাউন্টার করি এটাই যে মানুষ একটা ছোট টিউমার আছে সেটাকে মানে অতটা গায়ে নিল না, ঠিক আছে আছে দেখছি, বা অনেক ক্ষেত্রে অল্টারনেটিভ মেডিসিনও কোর্স অফ দ্য টাইম কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। অল্টারনেটিভ মেডিসিনও অনেকে যাচ্ছেন, অল্টারনেটিভ মেডিসিনও তারা নিচ্ছেন, তাই না? কিন্তু একটা সময় অফকোর্স এটাকে নিয়ে না কারেক্ট জায়গায় এসে কারেক্ট ডায়াগনোসিসটা হওয়া খুব ইম্পর্টেন্ট, তাই না? কারণ লেট ফেজে এসে তারপরে কিন্তু আর আমাদের হাতে কিছুই করাতে হবে। লেট স্টেজ মানে তখন পুরো ব্রেস্ট কেটে দেওয়ার পরেও তার লাইফ রিস্কটা থেকে যায়, তাই না? এটা আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে বললাম, কিন্তু সমস্ত ব্যাপার নিয়েই তাই, সবসময় ক্যান্সারই হতে হবে আমার মনে হয় অ্যাওয়ারনেসটা খুব দরকার। আর এটা যত আগে হবে তত আমার মনে হয় it's always better to do the right diagnosis. ব্রেস্ট ডিজিজ নিয়ে আমি এটা সবসময় বলে থাকি যে সেলফ স্ক্রিনিং সবসময় ইম্পর্টেন্ট। ছেলে হোক মেয়ে হোক, নিজেদেরকেই নিজেদের ব্রেস্টের স্ক্রিনিংটা সবসময় করে নিজে করতে। যদি কোথাও ডাউটফুল কোনো লিশন আমার মনে হয় যে না এটা আমার নরমাল না, তাহলে অফকোর্স এসে সার্জনকে দেখিয়ে যাওয়া বা ডক্টর তো কনসাল্ট করা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি বলবো গ্রামের সাইডেও প্রচুর পিএইচসি আছে, মানে গ্রামের সাইডে ডাক্তার নিয়ে এটা বললে ভুল হবে, ডাক্তার আছে তাদের কাছে গিয়ে একটা কনসাল্ট করিয়ে নেওয়া যে এটা আমার কি হচ্ছে, তারা ঠিক গাইড করে দেবে আমাকে কোথায় যেতে হবে। তো সেটাই আমার এটা বলার খুব ইম্পর্টেন্ট। এটা না খুব ভালো, আমরা কয়েকটা টিপস পেলাম। ডক্টর প্রীতম কুন্ডুকে ফলো করবেন, ওনার সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলোয় এরকম ইনফরমেশন আমাদের প্রত্যেকের জন্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ক্রিটিক্যাল কিছু ইনফরমেশন উনি দিলেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে আসার জন্য, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আই গট ইউ অ্যাজ ওয়ান অফ মাই গেস্ট। ভালো থাকবেন, আর ডেফিনেটলি আমরাও চাইবো কি আপনার টিপস শুনে আর আপনার সমস্ত যাও আপনি বললেন সেগুলো শুনে আমরা চেষ্টা করবো ফলো করার সেগুলোকে, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এরকম আরো নতুন নতুন মজার মজার পডকাস্ট ইন্টারভিউজ দেখার জন্য সাবস্ক্রাইব করুন সুশোভন সরকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল।